Hello everyone, welcome to my online class. আমার অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি নতুন চ্যাপ্টার শুরু করছি। সেই চ্যাপ্টারটির নাম হলো হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়া এবং তারই আন্ডারে ফেজ রুল, অর্থাৎ অসমসত্ব যে দ্রবণগুলো হয় সেই দ্রবণ সংক্রান্ত যে কেমিস্ট্রি সেটা স্টাডি করতে গেলে ফেজ রুল জানতে হবে। তো ফেজ রুলটা কী জিনিস জানার আগে আমরা জেনে নেব কয়েকটা টার্মিনোলজি, যেমন ফেজ, কম্পোনেন্ট এবং ডিগ্রি অফ ফ্রিডম। প্রথমে শুরু করছি ফেজ দিয়ে। ফেজকে আমরা পি এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি। ফেজের ডেফিনিশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফেজ? আ ফেজ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্ট অফ এ সিস্টেম হুইচ ইজ হোমোজিনিয়াস থ্রু আউট and is separated from other homogeneous parts of the system by means of a definite boundary. অর্থাৎ একাধিক হোমোজিনিয়াস সিস্টেম আছে যারা পরস্পরের সাথে আছে, কিন্তু একটি ফেজ বাউন্ডারির দ্বারা তাদেরকে পরিষ্কারভাবে পৃথক করা যায়। আ ফেজ ইজ ফিজিক্যালি ডিস্টিংক্ট, যেটা বললাম যে আছে কিন্তু ডিস্টিংক্ট হবে তারা, অর্থাৎ আলাদা আলাদাভাবে সহাবস্থান করবে, অর্থাৎ নিজস্ব নিজস্ব ধর্মগুলো তাদের বজায় থাকবে এবং প্রয়োজন অনুসারে আমরা তাদেরকে পৃথক করতে পারবো, অর্থাৎ অ্যান্ড মেকানিক্যালি সেপারেবল পার্ট অফ দ্য সিস্টেম, অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা তাদেরকে পৃথক করতে পারি। যেমন ধরো ফিল্টার করলাম, তারা আলাদা হয়ে গেল, বা তাদেরকে সেন্ট্রিফিউজ করলাম, সেটেল ডাউন করে গেল। সুতরাং দুই বা ততোধিক ফেজ, যেখানে পরিষ্কার ফেজ বাউন্ডারি দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ফেজের সংখ্যা দুই বা ততোধিক। সুতরাং ফেজ বাউন্ডারি থাকাটা খুব জরুরি। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে এলাবোরেট করি, তাহলে জিনিসটা আরও সহজ হয়ে যাবে। যেমন ধরা যাক এটি গ্যাসিয়াস মিক্সচার আছে, সেটা এয়ার হতে পারে, অথবা ধরা যাক ওয়াটার গ্যাস, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। তো গ্যাস জেনারেলি ডিফিউশনের মাধ্যমে পরস্পরের সাথে ওতপ্রোতভাবে মিশে যায়, ফলে একটি হোমোজিনিয়াস ফেজ আমরা এখানে পাই। ফলে নাম্বার অফ ফেজ এখানে এক। সেখানে এয়ার যদি হয়, নাইট্রোজেন এবং অক্সিজেন, তাদের মধ্যে কোনো রকমের ফেজ বাউন্ডারি কিন্তু আমরা পাবো না, বা তাদেরকে আমরা ফিল্টার পেপার দিয়ে বা ওই ধরনের কোনো মেকানিক্যাল পদ্ধতিতে পৃথক করতে পারবো না। তাই গ্যাসিয়াস মিক্সচারের ক্ষেত্রে অলওয়েজ নাম্বার অফ ফেজ ওয়ান হয়। এবারে চলে আসে লিকুইডে। লিকুইড যদি পরস্পরের সাথে মিশে যায়, অর্থাৎ ইফ দে আর মিসেবল লিকুইডস, তাহলেও তাদেরকে কোনো ফেজ বাউন্ডারির দ্বারা আমরা পৃথক করতে পারবো না। সেক্ষেত্রে একটি মাত্র দশা কাউন্ট হবে। কিন্তু যদি তারা ইমমিসিবল হয়, যেমন ধরা যাক জল এবং ক্লোরোফর্ম, সেক্ষেত্রে পরিষ্কার জল এবং ক্লোরোফর্মের মাঝখানে একটি ফেজ বাউন্ডারি আমরা দেখতে পাবো। অর্থাৎ ফেজ বাউন্ডারি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা ফেজ থেকে আরেকটা ফেজে যখন যাচ্ছি, তখন মাঝখানে আমাকে ফেজ বাউন্ডারিটা পার করতে হচ্ছে। যখনই একটা ফেজ বাউন্ডারি পার করে যাচ্ছি আমরা, তখনই ফেজের সংখ্যা 1 থেকে 2 হয়ে যাচ্ছে। এবারে চলে আসি সলিড মিক্সচার। সলিডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যতগুলো সলিড কম্পোনেন্ট থাকবে ঠিক ততগুলোই ফেজ হবে। 2 থাকলে 2, দুটো, 3 থাকলে 3টে। আমরা কিছু সিস্টেম বা কিছু পদার্থের উদাহরণস্বরূপ জিনিসটাকে এবারে বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে এয়ার অর এনি গ্যাসিয়াস মিক্সচার। তো গ্যাসের ক্ষেত্রে সবসময় ফেজ বা দশা সবসময় একটাই হবে। এবার অনেক সময় কি হয়, ধরো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, ধরো যাক অ্যামোনিয়াম ক্লোরাইড সে ডিকম্পোজ করছে, দুটো গ্যাস উৎপন্ন হলো, একটা অ্যামোনিয়া, একটা হাইড্রোজেন ক্লোরাইড। সেক্ষেত্রে কিন্তু দশা কাউন্টিং হবে দুটো। কিভাবে? 3টে কম্পোনেন্ট থাকা সত্ত্বেও আমরা সেখানে দুটি দশা বা দুটি ফেজ কাউন্টিং করব। একটা দশা হলো সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটি ডিকম্পোজড হচ্ছে, যার ডিকম্পোজিশন হচ্ছে। আর অপরটি হলো একটি গ্যাসীয় মিশ্রণ, যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পরস্পরের সাথে ওতপ্রোতভাবে মিশ্রিত অবস্থায় থাকছে। সুতরাং যে কোনো ধরনের গ্যাস মিক্সচার তারা একটি মাত্র ফেজ রূপে গণ্য হবে। এবারে পরের এক্সাম্পল হচ্ছে ওয়াটার প্লাস ইথানল। ওয়াটার প্লাস ইথানল মিন্স ইথানল ইজ কমপ্লিটলি সলিউবল ইন ওয়াটার, সো this system has only one phase. You cannot separate water from ethanol by means of a phase boundary. But if you add chloroform or carbon tetrachloride instead of ethanol, then they are insoluble in water and they do not mix up.
homogeneously. As a result, you do not get any homogeneous mixture, and you can clearly find a phase boundary between water and CCl4 or water and chloroform. So in that case, in those cases, the number of phases should be 2. A liquid is evaporating. That means একটা লিকুইড রয়েছে নিচে, আর তার উপরের পৃষ্ঠতলের উপরে তার ভেপারটা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেটি রয়েছে। তাহলে লিকুইডের যে পৃষ্ঠতল সেটি হলো ফেজ বাউন্ডারি। তাহলে আমি বললাম যে এক ফেজ থেকে আরেক ফেজে গেলেই ফেজের সংখ্যা 2 হয়ে যায়। তাহলে এখানে দুটি ফেজ আছে, একটি ভেপার ফেজ এবং একটি লিকুইড ফেজ। এবারে এমন একটি ইকুইলিব্রিয়াম বলছি যেখানে আইস আছে, ওয়াটার আছে, ভেপার আছে। অর্থাৎ তুমি একটি বিকারের মধ্যে এক টুকরো বরফ ফেলে দিয়েছো, বিকারে জল নিয়ে তাতে এক টুকরো বরফ ফেলেছো, এবং সেই জলটি আবার এভাপোরেশনও হচ্ছে, অর্থাৎ জলের পৃষ্ঠতলের ওপরে কিছু ভেপার কালেক্ট করছো। ইন দ্যাট কেস, solid ice is one phase, liquid water is the second phase, and water vapor is the third phase. So the number of phases are 3. Salt water, যেখানে জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আমরা ডিজলভ করিয়ে দিচ্ছি। সোডিয়াম ক্লোরাইড যখন ডিজলভ করে যাচ্ছে তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইড, সলিড সোডিয়াম ক্লোরাইডকে কিন্তু আমরা আলাদাভাবে পৃথক করতে পারছি না, বা সলিড সোডিয়াম ক্লোরাইডের সাথে জলের কোনো ফেজ বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি না। So it is an aqueous solution of NaCl, and in that case you will count the number of phase as 1. Okay, now come to an equilibrium equation, an equation which is at equilibrium. Suppose decomposition of calcium carbonate. So calcium carbonate is a solid substance. After having decomposed, it produces calcium oxide and carbon dioxide. Calcium oxide is a solid substance while carbon dioxide is a gaseous substance. So as I have said that in case of solid, in the previous slide you find that in case of a solid mixture, it should be the number of phases should be equal to the number of components. So here are number of solid components are 2. Calcium carbonate is one component and calcium oxide is a different component. So they would represent 2 separate phases. Plus carbon dioxide is another gaseous substance which will contribute to another phase to the system. So this system will have 3 number of phases. So hope the definition of phase and the elaboration is clear to all of you. Now I go to the next terminology, which is called component. Component is actually the difference between total composition and restriction. So you have to understand before knowing or before defining component, what about composition and what about restriction. প্রথমে কম্পোজিশন সম্পর্কে বলি। কম্পোজিশন মানে একটি সিস্টেমের মধ্যে যা যা আছে সবই কম্পোজিশন। ওকে, যেমন ধরা যাক জলের মধ্যে NaCl কে ডিজলভ করানো হয়েছে, সেখানে জল আছে, জল একটি কম্পোজিশন, তার সাথে Na+ একটি কম্পোজিশন, Cl- একটি কম্পোজিশন, এছাড়া জলের কিছু সেলফ আয়োনাইজেশন হয়েছে, সেখানে H+ একটি কম্পোজিশন, OH- একটি কম্পোজিশন। আবার দুটো জলের মধ্যে আবার হাইড্রোজেন বন্ডিংও হচ্ছে, তাহলে H2O⁻² এটাও একটা কম্পোজিশন। তাহলে এখানে যা যা আছে সবই কম্পোজিশন। এবার এটা কিন্তু কম্পোনেন্টের সংখ্যা নয়। কম্পোনেন্টের সংখ্যা ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে না, সেখান থেকে রেস্ট্রিকশনগুলোকে বাদ দিতে হবে। রেস্ট্রিকশন বলতে কি বোঝায় সেটিতে যাওয়ার আগে আমরা দেখে নিই কম্পোনেন্টের ডেফিনেশনটা কি হচ্ছে। The number of components of a system is the minimum number of constituents necessary to define the composition of the system. অর্থাৎ সিস্টেমের কম্পোজিশনটাকে বর্ণনা করার জন্য যে ন্যূনতম উপাদানগুলির প্রয়োজন হচ্ছে তার বর্ণনাটাই হচ্ছে কম্পোজিশন, মানে কম্পোনেন্ট। ন্যূনতম সংখ্যা, এখানে একটা জিনিস মাথায় রাখো, ন্যূনতম সংখ্যা, অর্থাৎ যেখানে ম্যাক্সিমাম অনেক সংখ্যক কনস্টিটিউয়েন্ট থাকবে, কিন্তু সেখানে যেটা মিনিমাম নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট, যেটা না বললেই নয়, সেটাকে কোনো একটি সংখ্যার দ্বারা যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে সেটি হচ্ছে কম্পোনেন্ট। এইবার আরেকটু এলাবোরেটেড ফর্মে যদি আমরা বলি এবং সেক্ষেত্রে যদি একটি সমীকরণের সাহায্য আমরা নিই, তাহলে যেটি দাঁড়াচ্ছে ইন জেনারেল দ্য নাম্বার অফ কম্পোনেন্টস which is symbolized as C in a system is obtained by subtracting the number of restrictions
that is denoted as M from the total number of constituents total number মানে যেটাকে কম্পোজিশন বলছি সেটা C ড্যাশ, সো দ্যাট এই শর্তে যে ইকুয়েশনটা হলো যে C ইকুয়াল টু C ড্যাশ মাইনাস M। ওকে, তাহলে রেস্ট্রিকশন বলতে আমরা কি বুঝি? রেস্ট্রিকশন হলো তোমার কি ইলেকট্রোনিউট্রালিটি অফ সলিউশন, total number of equilibriums present in the system, constancy of pressure or temperature of the system, or any other parameter which is already described. এটা একটু ব্যাখ্যা করি বিশদে। ইলেকট্রোনিউট্রালিটি অফ দ্য সলিউশন, ধরা যাক আমি NaCl এর অ্যাকুয়াস সলিউশন বলছি, সেইখানে Na প্লাস যতগুলো রয়েছে Cl মাইনাসও ঠিক ততগুলোই রয়েছে, সো দ্য সলিউশন ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। সুতরাং কম্পোজিশন তিনটে হলেও ইলেকট্রোনিউট্রালিটি হলো একটি রেস্ট্রিকশন। সুতরাং কম্পোনেন্ট হবে সেক্ষেত্রে 3 - 1 = 2। ক্লিয়ার? টোটাল নাম্বার অফ ইকুইলিব্রিয়ামস প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, আমি জলের সিস্টেমটাই ধরছি। ধরা যাক জল আছে কিন্তু জলের সেলফ আয়োনাইজেশন হচ্ছে, এবং সেলফ আয়োনাইজেশন হওয়ার ফলে H+ এবং OH- আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে টোটাল কম্পোজিশন কটা হলো, বা টোটাল নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট কটা হলো? না, 3টে। এইবারে জল এবং জলের আয়নাইজড আয়নগুলোর মধ্যে একটি ইকুইলিব্রিয়াম সবসময় কাজ করে। এই ইকুইলিব্রিয়ামটি হলো একটি রেস্ট্রিকশন। সুতরাং এই রেস্ট্রিকশনটা থাকার জন্য তোমার গিয়ে সেখানে আমরা এক কাউন্টিং করব, প্লাস যতগুলো H+ আছে ঠিক ততগুলোই OH- আছে। সুতরাং ইলেকট্রোনিউট্রালিটি অফ H+ and OH- দ্যাট ইজ অ্যানাদার রেস্ট্রিকশন। তো সেক্ষেত্রে রেস্ট্রিকশন এর সংখ্যা হলো 2। সুতরাং H2O রিভার্সিবল সাইন H+ যোগ OH- এর কম্পোজিশন হচ্ছে 3টে, রেস্ট্রিকশন হলো 2টো, সুতরাং কম্পোনেন্ট হলো 1। আমি আরও একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। ধরা যাক H2O আছে আর হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য আরেকটা আছে H2O হোল টুয়াইস। এই এক্সাম্পলটা পরে করে আমি এক জায়গায় দিচ্ছি, তাও এখন একবার বলে নিই যে এখানেও একটা ইকুইলিব্রিয়াম আছে। তো কম্পোজিশন 2টো হলে ইকুইলিব্রিয়াম 1টা, কম্পোজিশন 3টে হলে ইকুইলিব্রিয়াম 2টো। সুতরাং ঘুরে ফিরে কিন্তু ওই কম্পোনেন্ট একটি মাত্রই থেকে যাচ্ছে। তাহলে এই হলো ইকুইলিব্রিয়াম সাইনের গুরুত্ব। সেগুলি যত রকমের ইকুইলিব্রিয়াম আছে প্রত্যেকটাকে এক হিসেবে ধরবো, এবং মোট যতগুলো ইকুইলিব্রিয়াম আছে ততগুলো সংখ্যাকে আমরা রেস্ট্রিকশনের পর্যায়ে ফেলবো। এবারে চলে আসি কনস্ট্যান্সি অফ প্রেশার অর টেম্পারেচার অফ দ্য সিস্টেম। ধরা যাক জল বয়েল করছে, ওয়াটার ইজ বয়েলিং। সো অ্যাট দ্যাট situation the pressure is kept constant, the temperature is also kept constant. So this constancy are different restrictions. Okay, in that case restriction for constancy of pressure is 1, restriction due to constancy of temperature is 1. Okay, so সেই ক্ষেত্রে কম্পোজিশন থেকে টোটাল নাম্বার অফ কম্পোজিশন বা ম্যাক্সিমাম নাম্বার অফ কনস্টিটিউয়েন্টস থেকে আমরা সেই সংখ্যাগুলোকে বাদ দেব, অর এনি আদার প্যারামিটার হুইচ ইজ অলরেডি ডেসক্রাইবড। মানে একটা জিনিস তোমার বলা আছে, তোমাকে যদি বলে দেওয়া হলো যে এত প্রেশারে রিয়াকশনটা হচ্ছে, তাহলে তো একটা প্যারামিটার আমার বলা আছে, তাহলে সেটা জানার দরকার হচ্ছে না আলাদা করে, তাহলে সেটা একটা রেস্ট্রিকশন। বা টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, সেটা বলা আছে যে এত টেম্পারেচারে রিয়াকশনটা হচ্ছে, দ্যাট ইজ এ রেস্ট্রিকশন। ধরা যাক জল ক্রিটিক্যাল টেম্পারেচারে আছে, তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারে তো পার্টিকুলার জলের তো ক্রিটিক্যাল টেম্পারেচার একটা নির্দিষ্ট সংখ্যা, তাহলে সেই জায়গাটাতে আছে মানে একটা জিনিস আমরা জেনে যাচ্ছি জিনিসটা কোথায় রয়েছে, তাহলে সেটি একটি রেস্ট্রিকশন। এবং শুধু তাই নয়, ক্রিটিক্যাল টেম্পারেচারে আমরা গ্যাস এবং ভেপারকে সেপারেট করতে পারি না, তো এটা একটা ঘটনা, এটা একটা ফেনোমেনন, সুতরাং এটি একটি রেস্ট্রিকশন। তো এইভাবে আমরা রেস্ট্রিকশনগুলোকে বিভিন্নভাবে খুঁজে বের করবো যে কোথায় কোথায় কিছু কিছু প্যারামিটার ডিসক্রাইবড অলরেডি হয়ে রয়েছে। তাহলে কম্পোনেন্ট মানে হচ্ছে C' - M,
সি ড্যাশ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট বা কম্পোজিশন, এম মানে হচ্ছে রেস্ট্রিকশন। ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি ফাইনালি কম্পোজিশনের ক্যালকুলেশনের কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা কম্পোজিশনগুলো দেখে নেব যে কীভাবে এদেরকে ক্যালকুলেট করা হয়। তো প্রথম সিস্টেমটা হচ্ছে আইস প্লাস ওয়াটার প্লাস ভেপার। ওকে, এক্ষেত্রে সি এর ভ্যালুটা কত? কম্পোজিশন বা কনস্টিটিউয়েন্ট কটা রয়েছে? সলিড ওয়াটার, লিকুইড ওয়াটার, গ্যাসিয়াস ওয়াটার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে দুটি ইকুইলিব্রিয়ামও আছে, একটা হচ্ছে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, আরেকটি হলো লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। সো দেয়ার আর টু ইকুইলিব্রিয়ামস, therefore the overall component equal to 1, 3 minus 2 equal to 1। বোঝা গেল? পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। পরের এক্সাম্পলে সালফারের চারটে দশা পরস্পরের সাথে ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে 4 রকমের সালফার, রম্বিক, মনোক্লিনিক, লিকুইড ভেপার। 3 রকমের ইকুইলিব্রিয়াম, রম্বিক টু মনোক্লিনিক, মনোক্লিনিক টু লিকুইড সালফার, অ্যান্ড লিকুইড সালফার টু ভেপার সালফার। এই যে 3 রকমের ইকুইলিব্রিয়াম, সো রেস্ট্রিকশন, নাম্বার অফ রেস্ট্রিকশনস is 3. So the component is 4 minus 3 equal to 1. Now move on to the chemical reaction with which you are quite familiar with, যেটা সম্বন্ধে একটু আগেই আমরা বললাম যে ক্যালসিয়াম কার্বনেটের ডিকম্পোজিশন হচ্ছে। তো 3টে ফেজ আছে, তো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে, এবং 3টে কম্পোনেন্টও আছে, মানে কম্পোজিশনও আছে। কি কি না, এই 3জন হচ্ছে সেই কম্পোজিশনগুলো। কিন্তু এখানে একটা ইকুইলিব্রিয়াম সাইন আছে, তাহলে এটি একটি রেস্ট্রিকশন। সুতরাং কম্পোনেন্টের সংখ্যা কত? না 2। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে দুটো কম্পোনেন্ট আছে অথচ সিস্টেমে আমি 3টে জিনিসকে কি করে দুটো কম্পোনেন্ট দিয়ে ডেসক্রাইব করব? সেই প্রশ্নটারও আমি সমাধান তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই যে ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ এ 2 কম্পোনেন্ট সিস্টেম, এটাকে তো জাস্টিফাই করতে হবে। তো আমি যে কোনো দুটো কম্পোনেন্ট নিচ্ছি, সেই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুটো কম্পোনেন্ট আমি নিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি কম্পোনেন্ট এখানে 2, তাহলে দুটো নিলাম, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। 3জনকেই ডেসক্রাইব করতে হবে এদের দুজনের দ্বারা। ক্যালসিয়াম কার্বনেট কী করে ডেসক্রাইব করব? না ক্যালসিয়াম কার্বনেট মানে দ্য কম্বিনেশন অফ ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে কি? না ক্যালসিয়াম অক্সাইড প্লাস 0 কার্বন ডাইঅক্সাইড। অ্যান্ড ফাইনালি কার্বন ডাইঅক্সাইড মানে কি? না 0 ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে CaO আর CO2 দিয়ে এইভাবে আমরা 3টে কম্পোনেন্ট মানে 3টে কম্পোজিশনকেই ডেসক্রাইব করতে পারছি। আবার আরেকটি এক্সাম্পলে ওখান থেকেই ধরা যাক আমি এই দুজনকে দিয়ে ডেসক্রাইব করব। কারা সেই দুজন? না ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট কীভাবে ডেসক্রাইবড হবে? না একটি ক্যালসিয়াম কার্বনেট এবং 0 সংখ্যক কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কীভাবে ডেসক্রাইবড হবে? না ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইডকে মাইনাস করে দিলে পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড। ফাইনালি কার্বন ডাইঅক্সাইডকে কী করে পাবো? না ক্যালসিয়াম কার্বনেট 0 এবং কার্বন ডাইঅক্সাইড 1টি, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা দুটি কম্পোনেন্ট দিয়ে এই সিস্টেমটাকে খুব সহজেই ব্যাখ্যা করতে পারছি। এবার যেটা বলছিলাম যে জলের মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং হয়, তো জল অনেক সময় ডাইমার, ট্রাইমার, পলিমার তৈরি করে। তাহলে কি সেক্ষেত্রে পলিমার যে ডিগ্রি অফ পলিমারাইজেশন যেটা, সেই সংখ্যাটাই কি তার কম্পোনেন্টের সংখ্যা? উত্তর হচ্ছে না। প্রশ্নটা কি? না ওয়াটার ডিউ টু হাইড্রোজেন বন্ডিং এক্সিস্টস ইন ডাইমার, ট্রাইমার, পলিমার্স। দেন হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ কম্পোনেন্টস? কী করে এদের কম্পোনেন্টের সংখ্যা ক্যালকুলেট করা হবে? উত্তর হলো যে তাদের ইকুইলিব্রিয়ামটা তোমরা প্রথমে দেখালে, তো সেখানে মোট কত রকমের কম্পোজিশন দেখতে পাচ্ছ? n সংখ্যক, এবং পাশাপাশি n-1 সংখ্যক রেস্ট্রিকশনও দেখতে পাচ্ছ। তাহলে n-1 ইকুয়াল টু 1। সুতরাং কম্পোনেন্ট কিন্তু ঘুরে ফিরে সেই একটি। পরবর্তী এক্সাম্পলে চলে যাই। অ্যামোনিয়াম ক্লোরাইডের ডিকম্পোজিশন হচ্ছে, সেক্ষেত্রে কম্পোনেন্ট কটা হওয়া উচিত? ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা মাথায় রাখি, সেক্ষেত্রে একটা ইকুইলিব্রিয়ামের জন্য কম্পোনেন্ট 2টো হওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু এখানে গল্পে আরও টুইস্ট আছে। সেটি কি? যদি কিনা অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইডের পার্শিয়াল প্রেশার বলে দেওয়া হয় যে তারা সমান সমান, মানে বলা হলো যে তারা সমান সমান আছে, অর্থাৎ সেখানে এক্সট্রা কোনো অ্যামোনিয়া বা এক্সট্রা কোনো HCl ঢোকানো হচ্ছে না সিস্টেমের মধ্যে।
তাহলে বলতে হয় যে তাদের পার্শিয়াল প্রেশার সমান সমান। আরেকটা সিচুয়েশন আছে যেখানে সিস্টেমের মধ্যে ধরো এক্সট্রা HCl ঢোকানো হলো, অথবা এক্সট্রা অ্যামোনিয়া ঢোকানো হলো, অথবা যে কোনো একজনকে রিমুভ করে নেওয়া হলো। তাহলে কি হবে না, তাদের পার্শিয়াল প্রেশারগুলো সমান সমান হবে না। সমান হলে সেটি একটি রেস্ট্রিকশন, সমান না হলে সেটি রেস্ট্রিকশন নয়। সুতরাং যে ক্ষেত্রে সমান সমান নয় সেক্ষেত্রে কিন্তু শুধু ইকুইলিব্রিয়ামটাই একমাত্র রেস্ট্রিকশন হয়ে থেকে যাচ্ছে। আর যেখানে তাদের পার্শিয়াল প্রেশারগুলো সমান সমান, অর্থাৎ তাদের মূল সংখ্যাগুলো সমান সমান হচ্ছে, তারা সমান সমান পরিমাণে আছে, তাদের ক্ষেত্রে সেটা একটা ফার্দার রেস্ট্রিকশন হিসেবে এখানে অ্যাট্রিবিউটেড হচ্ছে, এবং রেস্ট্রিকশনের সংখ্যা ইকুইলিব্রিয়ামের সাথে ডিউ টু ইকুয়াল পার্শিয়াল প্রেশার সেকেন্ড রেস্ট্রিকশন হিসেবে তাকে আমরা ক্যালকুলেট করছি, এবং সেক্ষেত্রে এম এর মান হয়ে যাচ্ছে 2, অ্যাজ এ রেজাল্ট সি এর মান হয়ে যাচ্ছে 3 - 2 = 1। ফাইনালি আমরা চলে যাচ্ছি ডিগ্রি অফ ফ্রিডমে। এটা বলেই আমি আমার আজকের ক্লাসটা শেষ করব। ডিগ্রি অফ ফ্রিডমের ডেফিনিশনটা প্রথমে আমরা জেনে নিই কী জিনিস। দ্য ডিগ্রি অফ ফ্রিডম অফ এ সিস্টেম ডিনোটেড অ্যাজ এফ, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডমকে আমরা এফ দ্বারা চিহ্নিত করব। ফেজকে পি দিয়ে, কম্পোনেন্টকে সি দিয়ে, এবং ডিগ্রি অফ ফ্রিডমকে এফ দ্বারা চিহ্নিত করব। দিস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্মলেস্ট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। এইখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস মানে হচ্ছে এমন কিছু প্যারামিটার যেগুলো স্বাধীনভাবে থাকে, সে কারো উপর নির্ভর করে না। যেমন ধরা যাক প্রেশার, টেম্পারেচার এবং কনসেন্ট্রেশন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তো এই জিনিসগুলোর যে ডেসক্রিপশন, একটা সিস্টেমকে বলার জন্য আমি সিস্টেমের প্রেশার বললাম, সেটা একটা ডিগ্রি অফ ফ্রিডম, তার টেম্পারেচার বললাম, সেটা একটা ডিগ্রি অফ ফ্রিডম, কনসেন্ট্রেশন বললাম, সেটা একটা ডিগ্রি অফ ফ্রিডম। যদি দুরকম সাবস্ট্যান্স হয় তাহলে দুজনের দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশন, সেই দুটো আলাদা ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে সেক্ষেত্রে 4 হয়ে গেল ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এই সংখ্যাটা ন্যূনতম আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। সো দ্যাট মাস্ট বি স্পেসিফাইড ইন অর্ডার টু কমপ্লিটলি ডিসক্রাইব দ্য স্টেট অফ দ্য সিস্টেম। ইয়েস, সিস্টেমের ডেসক্রিপশন যাতে কমপ্লিট হয়। তুমি একটা সিস্টেমকে ডিসক্রাইব করবে, তাহলে বলে দিলে যে এই সিস্টেমের টেম্পারেচারটা এত, বলে ছেড়ে দিলে, তাতে যদি ডেসক্রিপশনটা কমপ্লিট হয় দেন ইটস ওকে। ওকে, অথবা তুমি বলে দিলে তার প্রেশারটা এত, ওকে, তাহলে শুধু একটি মাত্র প্যারামিটার বলে দিলেই আমার কাজ হয়ে যাবে। যেমন ধরা যাক ওয়াটার ইজ বয়লিং, তাই তো, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম কত? খুব সোজা, ডিগ্রি অফ ফ্রিডম মানে সেক্ষেত্রে তোমার হয় তোমাকে জলের প্রেশারটা বলতে হবে, নয় জলের টেম্পারেচারটা বলতে হবে। ধরো তুমি বললে যে জল বয়েল করছে, এই অবস্থায় প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আমি চোখ বন্ধ করে বলে দেবো যে সেটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। অর ভাইসি ভার্সা, আমি যদি বলি যে জলটা বয়েল করছে 100 ডিগ্রিতে, তাহলে তার প্রেশার আর বলার দরকার নেই, তুমি চোখ বন্ধ করে বলে দেবে যে সিস্টেমটা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার এই অবস্থায় রয়েছে। তাহলে কি হলো, একটি মাত্র প্যারামিটারের বর্ণনার মাধ্যমেই পুরো সিস্টেমটাকে আমরা ডেসক্রাইব করতে পারছি। তাহলে এটা হচ্ছে ন্যূনতম ডেসক্রিপশন। এই যে সংখ্যাটা, যে কতগুলো প্যারামিটার দিয়ে, মিনিমাম কতগুলো প্যারামিটার দিয়ে তুমি সিস্টেমটাকে ডেসক্রাইব করছো, এটাই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, এবারে এরা কীরকম হয়, যে সেই সংখ্যাটা কীরকম হতে পারে, সেই সংখ্যাটা 0 হতে পারে, অথবা কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে, কিন্তু কখনোই ঋণাত্মক হবে না, এবং কখনোই সেটি ফ্র্যাকশন হবে না। কারণটা কি, যে ইট ইজ সিম্পলি আ নাম্বার, এটা সিম্পলি খুব সহজ সরলভাবে একটি সংখ্যা। কার সংখ্যা না, দিস ইজ দ্য নাম্বার অফ দ্য ভ্যারিয়েবল প্যারামিটার্স। কোন প্যারামিটারগুলো, যেগুলো সিস্টেমটাকে ডেসক্রাইব করছে, যেগুলো সবসময় ভ্যারি করে, সাচ অ্যাজ টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন। তাহলে এই যে ভ্যারিয়েবল প্যারামিটার্সগুলো, তার সংখ্যাটাকে আমরা ডিসক্রাইব করছি। তো সংখ্যা কখনো বলতে পারি যে হাফ সিস্টেমের প্রেশার বর্ণনা করছি, তার মানে একজনকে বর্ণনা করলাম, তার প্রেশারকে বর্ণনা, দুজনকে বর্ণনা করলাম, সেখানে হাফ বা দেড় এই ধরনের কোনো ব্যাপার আছে? বা ধরো কিছুই বর্ণনা দিলাম না আমি, যে সিস্টেমটা আছে সব কিছু জানা, হতেই পারে, তাহলে কোনো কিছু ডেসক্রিপশন 0, কিন্তু সেই সংখ্যাটা আছে, কতটা আছে, কিছু নেই অবধি আছে, কিন্তু মাইনাস, সেটা কি হয়? হয় না। সুতরাং নেগেটিভ হওয়া বা ফ্র্যাকশন হওয়া এটা ইউজলেস একটা ব্যাপার। সুতরাং it is simply a number of the variable parameters that is required
টু ফিজিক্যালি ডেসক্রাইব আ সিস্টেম। ফিজিক্যালি সিস্টেমটাকে ডেসক্রাইব করার জন্য, কেমিক্যালি নয় কিন্তু, মাথায় রাখবে ফিজিক্যাল ডেসক্রিপশনের জন্য, যে কোন টেম্পারেচারে আছে, কোন প্রেশারে আছে, অথবা কোন কনসেন্ট্রেশনে আছে। দেয়ারফর its negative or fractional value is useless. এবার এদেরকে ডেসক্রাইব করবো কি করে? যদি ডিগ্রি অফ ফ্রিডম 0 হয় তাহলে সেটা নন ভ্যারিয়েন্ট, ওকে। ইউনিভ্যারিয়েন্ট হবে বা মনোভ্যারিয়েন্ট হবে যদি ডিগ্রি অফ ফ্রিডম 1 হয়, বাই ভ্যারিয়েন্ট হবে যদি ডিগ্রি অফ ফ্রিডম 2 হয়, ট্রাই ভ্যারিয়েন্ট হবে যদি ডিগ্রি অফ ফ্রিডম 3 হয়, অ্যান্ড সো অন, ওকে। 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, তবে তার বেশি হয় না। খুব বেশি হলে 4 হয় আমাদের সিস্টেম যা আমরা ডিল করব সেখান থেকে। তাহলে এই হলো ডিগ্রি অফ ফ্রিডম। এবার এই এফ, পি এবং সি এদেরকে কম্বাইন করবে ফেজ রুল। এই ফেজ রুলটা আমরা আমার পরের ক্লাসে আমরা জেনে নেব, যেটাকে বলা হচ্ছে গিবস ফেজ রুল। এবং সেই ফর্মুলাটা হচ্ছে এফ প্লাস পি ইকুয়াল টু সি প্লাস 2। কী করে আমরা সেটা ডিরাইভ করব সেটা আমরা পরের ক্লাসে জেনে নেব। তাহলে আজ এটুকুই থাক। থ্যাংক ইউ।